এসির বাইরে $764 কোটি ভোগ্যপণ্য যন্ত্রাংশ আমদানি। কন্ট্রাক্ট সেলে দর কমবে 15% বলছেন ব্যবসায়ীরা। অর্থ পাচার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের জিরো টলারেন্স। এক বছরে বেনাপোল বন্দর দিয়ে রফতানি নেমেছে অর্ধেকে। রাজনৈতিক টানাপড়েনই কারণ বলছেন ব্যবসায়ীরা। ভারতীয় নিষেধাজ্ঞা উঠে গেলে দ্বিপাক্ষিক বাণিজ্য স্বাভাবিকের আশা। উৎসবমুখর ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ব্যস্ত যশোর ঝিনাইদহের ফুল চাষিরা। নতুন চ্যালেঞ্জ নির্বাচন। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হলে বাজার নষ্টের শঙ্কা। সাতক্ষীরায় চলছে বোরো ধান রোপণ। মৎস্য ঘেরেও চাষ হয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা। মজুরি ও সার বীজের দাম বাড়ায় বিপাকে কৃষক। এবং গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতার পথে ট্রাম্প। চুক্তির কাঠামো তৈরির ঘোষণা। স্থগিত ইউরোপের উপর বাড়তি শুল্ক। খনিজ আহরণে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র ইইউ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। শুরুতে নির্বাচনী প্রচারণা খবর। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন এবং ইকরামুল কবির। সরাসরি প্রথমেই যাচ্ছি সালেহীনের কাছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী প্রচারণার প্রথম জনসভা পূর্ণভূমি সিলেটের এই আলিয়া মাদ্রাসা মাঠে, এবং ইতিমধ্যে এই মাঠ লোকে লোকারণ্য হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ এই মাঠ এবং মাঠের আশেপাশে রাস্তা পুরো নগরী জুড়ে অবস্থান নিয়েছেন তারেক রহমানের এই জনসভায় তারা অংশ নেওয়ার জন্য, এই নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য। এটি তার প্রথম নির্বাচনী প্রচারণা জনসভা। এইটি আজকে হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান তিনি এই আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশে উপস্থিত হবেন, সেটি আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন নেতা এই মঞ্চে এসেছেন, মঞ্চে অবস্থান নিয়েছেন। আমরা দেখেছি এখানকার স্থানীয় নেতৃবৃন্দ সহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনকি অনেক নেতারাই আসছেন। তারেক রহমানও সকাল 11টা মানে অর্থাৎ এখন চলে আসার কথা তখনে, কিন্তু তার একটি ইয়ুথ প্রোগ্রামে তিনি যোগ দিয়েছিলেন, যে কারণে তার একটু সময় লাগছে এই সমাবেশে আসতে। তিনি আসবেন, আসার পর তিনি বক্তব্য রাখবেন, নির্বাচনী প্রচারণা চালাবেন এবং ধানের শীষের পক্ষে তিনি ভোট চাইবেন এই জনসভা থেকেই। এটি তার প্রথম আনুষ্ঠানিক জনসভা হতে যাচ্ছে এবং নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন এবং সেই নির্বাচনের জনসভায় এই লোকারণ্য আপনারা দেখতে পাচ্ছেন যে একটি উৎসবমুখর পরিবেশ আজকে সিলেটে অবস্থান করছে, যেখানে কর্মী, সমর্থক, সাধারণ মানুষ সবাই এই তারেক রহমানের বক্তব্য শোনার জন্য তাদের নির্বাচনী যে আমেজ, সেই আমেজের মধ্যে তারাও তাল মিলিয়েছেন, তারাও এসেছেন। আমরা দেখেছি আশপাশের ভবন থেকেও কিছু সাধারণ মানুষ তারা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য অবস্থান নিয়েছেন। বারান্দায়, কেউ জানলায়, কেউ বাসার ছাদে আমরা দেখেছি দূর থেকে সেই অবস্থান তারা নিয়েছিলেন। এখানে বলে রাখতে চাই যে গত রাতে তারেক রহমান তিনি সিলেটে এসে পৌঁছান বিমানযোগে, এবং তারপরে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার এবং শাহপরান রহমতুল্লাহ মাজার জিয়ারত করেন। সেখান থেকে তিনি তার শ্বশুরবাড়ির দক্ষিণ সুরমায় সেখানে চলে যান এবং সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, যেখান থেকে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। নির্বাচনী প্রচারণা তিনি চালান, যেখানে ধানের শীষের পক্ষে ভোট চান, যদিও সেটি নির্ধারিত সময় রাত 12টায় যে প্রচারণা শুরু যে সময় তারপরেই তিনি করেছিলেন। রাত 1টা নাগাদ তার পৌঁছতে সময় লাগে, রাত 1টা এবং 1:30 নাগাদ তিনি সে বক্তব্য রাখেন। সেখানে তিনি ধানের শীষের পক্ষে ভোট চেয়েছিলেন, যদিও সেটা অনানুষ্ঠানিক। তবে এখন আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপি এবং ধানের শীষের পক্ষে ভোট চাইতে এই জনসভায় অংশ নিতে যাচ্ছেন, যে জনসভায় তিনি বক্তব্য রাখবেন এবং তাদের যে প্রতিশ্রুতি আছে সেই প্রতিশ্রুতিগুলি তিনি ব্যক্ত করবেন। আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং সেই নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে এবং সেই নির্বাচনে বিএনপির যে প্রার্থী যারা রয়েছেন, যারা প্রার্থী মনোনীত হয়েছেন বিএনপি থেকে, তাদেরকে জয়যুক্ত করার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন, এমনকি নেতাকর্মীদেরকে বিএনপির কাজ করার জন্য এবং সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চেয়ে ধানের শীষকে বিজয়ী করে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য সব ধরনের সহযোগিতা করার জন্য তাদের দল থেকে আহ্বান জানানো হয়েছে, নির্দেশনা জানানো হয়েছে। বলে রাখতে চাই যে আপনারা জানেন যে বিএনপির তরফ থেকে বেশ কিছু
প্রস্তাবনা কিন্তু ইতিমধ্যে দেওয়া হচ্ছে, যদিও তারা এখনও ইশতেহার ঘোষণা করেননি। কিছুদিনের মধ্যে তারা ইশতেহার ঘোষণা করবেন, নির্বাচনী ইশতেহার। তবে নির্বাচনী ইশতেহার আগে যে তারা অনানুষ্ঠানিকভাবে এবং নানাভাবে আনুষ্ঠানিকভাবে বলা যায় যে তারা বিভিন্ন প্রস্তাবনা তারা দিয়েছেন, যেই প্রস্তাবনায় তারা 31 দফা যে বাস্তবায়ন প্রকল্প, যে রাষ্ট্র মেরামতের রূপরেখা তারা দিয়েছেন, সেটিকে বাস্তবায়নের জন্য তারা বেশি প্রাধান্য দিবেন। সেগুলোকে 31 দফাকে তাদের ইশতেহারের মধ্যে রাখবেন, ইশতেহারের মধ্যে সেই বিষয়গুলি রাখবেন, যেই ইশতেহারে 31 দফাকে প্রাধান্য দেওয়া হবে। এছাড়াও নানা বিষয় কিন্তু আসবে, যেহেতু সামনে নির্বাচন এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে কী কী ধরনের প্রস্তাবনা তারা রাখবেন, সেই প্রস্তাবগুলো তুলে ধরবেন। আজকে সমাবেশ থেকেও তার কিছু ইঙ্গিত এখান থেকে আসবে বলে আমরা ধারণা করছি। বিশেষ করে বিএনপি যে তাদের যে প্রচারণায় বা তাদের যে প্রস্তাবনা রেখেছিলেন, যে নারীদের স্বাবলম্বী করা এবং কৃষকদের স্বাবলম্বী করা, সচ্ছল করার ক্ষেত্রে কৃষি খাতে এবং নারীদের জন্য যে ফ্যামিলি কার্ড তৈরি করা, সেই কার্ডগুলি যেমন তারা বারবার বলেছেন, গত রাতেও কিন্তু তারেক রহমান সেই কার্ড দেওয়ার কথা কিন্তু বলেছেন, সাধারণ মানুষের কাছে পৌঁছবে, সেটি ধাপে ধাপে তারা দিবেন। যারা বেশি প্রাপ্য তাদেরকে আগে দেওয়া হবে। এছাড়া তারা শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, সব ক্ষেত্রে যে ধরনের প্রস্তাবনা তারা নিয়ে এসছেন, সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের জন্য সাধারণ মানুষের দোয়া চেয়েছেন, তারা ভোট চাচ্ছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে ভোট চাবেন তারেক রহমান এবং বিএনপির নেতারা। আমরা বলে রাখতে চাই যে বিএনপি যেই প্রস্তাবনাগুলো দিয়েছিল, তার মধ্যে মৌলিক অধিকার, সাধারণ মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, সেই বিষয়গুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য তারা দিয়েছেন। নতুন বেশ কিছু বিষয় তারা উদ্যোগ নিচ্ছেন, যেগুলি বাস্তবায়নের জন্য বেশি বিষয়গুলি বাস্তবায়নের জন্য তারা কাজ করবেন এবং সেগুলো এই প্রতিশ্রুতির মধ্যে থাকছে যে তারেক রহমান তার এই সমাবেশের মধ্যে সেই বাস্তবায়ন প্রক্রিয়াগুলো নিয়ে কিন্তু আলোচনা করবেন এবং ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তিনি তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছেন, নির্বাচনী যাত্রা, সেটি কিন্তু বলা যায়। তো এই মুহূর্তে আমাদের এই সমাবেশের, এই বিএনপির সমাবেশের অন্য প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। আমরা জানতে চাইব সেখানকার পরিস্থিতি তার কাছ থেকে। বলা যায় যে আর কিছু সময়ের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনসভাস্থলে পৌঁছে যাবে। কারণ হচ্ছে গিয়ে এর আগে যেই নেতৃবৃন্দ ঢাকা থেকে এসেছিলেন, নেতৃবৃন্দ সহ গাড়িগুলো চলে এসছে এবং তাদের নেতৃবৃন্দ গাড়িগুলো চলে আসার কারণে আমরা বুঝতে পারছি অল্প কিছু সময়ের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনসভাস্থলে পৌঁছে যাবেন এবং সেই অপেক্ষায় আছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেইভাবেই তাকে প্রবেশের যেই রুট, সেই রুট করে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক নেতাকর্মীর পাশাপাশি উৎসুক জনগণ অপেক্ষায় আছে তারেক রহমানকে এক নজর দেখার জন্য। মোটামুটি এই ছিল যে জনসভা স্থলে কিছু সময়ের মধ্যে যে তারেক রহমান প্রবেশ করবে। শেষ খবর। দেখতে পাচ্ছেন যে এই সমাবেশের যে বর্তমান অবস্থা, তাতে করে এখানকার যে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। গতকাল দিন থেকে আমরা দেখেছি যে এই মঞ্চ তৈরি এবং এই মাঠ ঘিরে মানুষের মধ্যে একটি উচ্ছ্বাস আমরা দেখেছিলাম। আমরা বলে রাখতে চাই যে এই নেতাকর্মীরা কিন্তু শুধু সিলেটের যেই শহরের না, শহরের আশপাশের অঞ্চল থেকে বিভিন্ন ইউনিট, উপজেলা, জেলা পর্যায় থেকেও কিন্তু তারা এখানে এসেছেন এবং যারা প্রার্থী হয়েছেন এই সিলেটের যে আসনগুলি রয়েছে, যে কটি আসন রয়েছে, সেই আসনের প্রার্থীরাও কিন্তু আজকে এই মঞ্চে এসেছেন কয়েকজন, যাদের পক্ষে নির্বাচনী প্রচারণা ভোট চাইবেন তারেক রহমান এবং বিএনপি। সাধারণ মানুষকে সেই ভোট দেওয়ার আহ্বান তারা জানাবেন। একটি বিষয় বলে রাখতে চাই যে এখানে ইতিমধ্যে আমরা দেখেছি কেউ হলুদ টুপি, সবুজ ক্যাপ, লাল ক্যাপ পরে এই পুরো মাঠটিকে রঙিন করে তুলেছেন এই নেতাকর্মীরা। আজকে তারেক রহমান যে প্রথম নির্বাচনী প্রচারণা যে জনসভা অনুষ্ঠিত যাচ্ছে, তাকে ঘিরে যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা এই সাধারণ মানুষের মধ্যে দেখেছি আমরা সেই ভোর থেকে, এবং বিশেষ করে গতকালকে থেকে বলা যায় তারা কিন্তু এই মাঠকে ঘিরে তাদের অবস্থান ছিল। তারা এই মঞ্চ তৈরির সময় সহযোগিতা করেছেন, তারা এই মাঠকে, এই অনুষ্ঠান সুশৃঙ্খল করার জন্য তারা সব ধরনের ব্যবস্থা কিন্তু এই নেতাকর্মীরা, এই সাধারণ মানুষরাই কিন্তু করেছেন। সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের কথা বলতেই হয়, যারা এই আয়োজনকে সুন্দর সুষ্ঠু করার জন্য সব ধরনের নিরাপত্তা, সব ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন। এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ, র্যাব, বিজিবি, ডিবি, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা তারা কিন্তু রয়েছেন এই
অনুষ্ঠানকে সুশৃঙ্খল, সুন্দর এবং সফল করার জন্য তারা সহযোগিতা করে যাচ্ছেন। একই সঙ্গে সাধারণ মানুষ যে আজকে এই মুহূর্তে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটি ইয়ুথ প্রোগ্রামে কথা বলছেন। আমরা যাচ্ছি সেখানে, যেখানে তারেক রহমান কথা বলছেন, সেখান থেকে শুনবো তারেক রহমানের বক্তব্য। এটা গেল একটা বিষয়, একটা দিক। একটা বহুল সমস্যা দেখা যাচ্ছে আমাদের ইয়াং ছেলে মেয়েদের মধ্যে, যারা এই সংক্রান্ত কাজ করছে তারা পেমেন্ট গুলো প্রপারলি পায় না, বিকজ ইন্টারন্যাশনাল গেটওয়ে যেগুলো আছে পেমেন্টের, এই পেমেন্টের গেটওয়ে গুলো প্রপারলি এখানে কাজ করছে না। কাজ না করার ফলে যেটা হচ্ছে, আপনি ধরেন একটা কাজ করে $100 আর্ন করলেন, কিন্তু ওটা বিভিন্ন ভাবে আপনাকে আনতে হচ্ছে, আপনি প্রপারলি আনতে পারছেন না। সে পেপালের অ্যাক্সেসটা এখানে নেই বাংলাদেশে। তো এখন আমরা অলরেডি তাদের সাথে প্রাইমারি একটা আলাপ করেছি, তাদেরকে বলেছি ভাই তোমরা বাংলাদেশে আসো, আমাদের অনেক ইয়াং ছেলে মেয়েরা আছে যাদের এই সমস্যাগুলো হচ্ছে, তোমরা যদি আসো বাংলাদেশে তাহলে তোমাদেরও বিজনেস হবে, আমাদের ছেলেমেয়েরাও যারা কাজ করছে, আমাদের ছেলেমেয়েরা যারা কাজ করছে তাদের জন্য সুবিধা হবে। এই কাজটা আমরা করতে চাইছি। এর বাইরে আমরা বিভিন্ন জায়গায়, ধরেন শহরের মধ্যে বিভিন্ন ভালো ক্যাফেটেরিয়া যেগুলো, অথবা আপনার বিভিন্ন লাইব্রেরি যেগুলো আছে, অথবা বিভিন্ন কলেজ বা হাই স্কুল যেগুলো আছে, যেখানে ইয়াং স্টুডেন্টদের বা আপনার মতন স্টুডেন্টদের চলাফেরা উঠা বসা আছে, সেই জায়গাগুলোতে আমরা, ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আমরা ফ্রি ওয়াইফাই দেওয়ার সুবিধা চিন্তা ভাবনা করছি। এর মধ্যে আমরা এক্সপেরিমেন্টাল কয়েকটি প্রজেক্টও চালু করেছি যে আপনি ফ্রি ওয়াইফাই ওখানে পাবেন। একদম ফ্রি না ব্যাপারটা, তবে আপনাকে কিছু দিতে হবে না। ব্যাপারটা এরকম হবে যে আপনি যখন লগ ইন করবেন, আপনাকে যেগুলো প্রসেস আছে ওগুলো ফলো করতে হবে। করার পরে আপনাকে 1 থেকে 1.5 মিনিট একটা অ্যাড দেখতে হবে। আপনার জন্য হয়তো ফ্রি ওটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা ফ্রি টাইম থাকবে। আপনি 1.5 ঘন্টা পরে ডিসকানেক্ট হয়ে যাবেন, হয়তো হয়ে গেলে আবার আপনি লগ ইন করবেন, আবার আপনাকে 1-1.5 মিনিটের অ্যাডটা দেখতে হবে, আবার আপনি কানেক্ট হয়ে যাবেন। এইভাবে জিনিসটা হবে, এভাবে একদম তো ফ্রি বলে কিছু নাই কিছু। আর এর বাইরে বিভিন্ন আইটি রিলেটেড যেগুলা কোম্পানি, যেমন আমি প্রথমেই বললাম যে, যেমন ধরেন আপনার যে কি শব্দটা বললাম, সরি, সেমিকন্ডাক্টর, রাইট, সেমিকন্ডাক্টর কম বেশি এই কাজগুলোতে যারা ইনভলভ আছে, এরকম কিছু মানুষের সাথে আমাদের কথা হয়েছে। এই রিলেটেড যেই বিজনেসগুলো আছে, এই রিলেটেড যেই জবগুলো আছে, সেগুলোকে কিভাবে বাংলাদেশে নিয়ে আসা যায়, কি পরিবেশ তৈরি করলে, কি সুযোগ সুবিধা, কি পলিসি তৈরি করলে বাংলাদেশে নিয়ে আসা যায়, সেই ব্যাপারগুলোতে আমরা তাদের সাথে কথা বলেছি এবং সেগুলোর উপরে আমরা মোটামুটি কাজ করছি। আমরা আশা করি যে সেটাতে আমরা সফল হবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমার মনে হয় আজকে বোধহয় শেষ করতে হবে, কারণ আমাদের যেহেতু নির্বাচনের দামাডোল শুরু হয়ে গিয়েছে, আজকে থেকে নির্বাচনী কাজ শুরু হয়ে গেছে, নির্বাচনী অফিসিয়াল প্রচারের কাজ শুরু হয়ে গেছে। আমাদের কোথায় মিটিং ছিলেন? আলিয়া মাদ্রাসা, রাইট, আলিয়া মাদ্রাসা মাঠে আমাদের জনসভা আছে, আমাকে যেতে হবে, বহু মানুষ ওখানে অপেক্ষা হচ্ছে। সিলেটে ইউথ পলিসি টকে কথা বলছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে যুক্ত ছিলাম সিলেটে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপি জনসভায়। এর বাণিজ্যের খবর। এলসির বাইরে 764 কোটি মার্কিন ডলারের ভোগ্যপণ্য, শিল্প যন্ত্রাংশ, কাঁচামাল আমদানি করা হয়েছে কন্ট্রাক্টের মাধ্যমে। কন্ট্রাক্ট সেলে আমদানি বাড়ানো গেলে নিত্যপণ্যের বাজার দর 10 থেকে 15% কমে আসবে বলছেন ব্যবসায়ীরা। কন্ট্রাক্ট সেল বাড়ানোর পক্ষে অবস্থান জানিয়ে বাণিজ্যের আড়ালে অর্থ পাচার রোধে কড়াকড়ি থাকবে কেন্দ্রীয় ব্যাংক। সিলেট সুলতানের রিপোর্ট। 2025 জুলাইয়ে 8.55% মূল্যস্ফীতির মধ্যে 1.75%ই ছিল চালের কারণে। চাহিদা আর যোগানের মধ্যে ঘাটতি পূরণের ব্যবধানে এ সময় চালের দাম বাড়ে 10.84%। এর 6 মাস পর রমজানের আগেই একইভাবে বন্দরে পণ্য খালাসে ধীরগতির সুযোগে 1 সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের বাজারে বেড়েছে 3 থেকে 5 টাকা। ভোগ্য ছাড়াও ফিনিশিং পণ্য রপ্তানিতে দেশের উৎপাদন ও শিল্প খাতের অনেকাংশই আমদানি নির্ভর। ফলে লিড টাইম মেনে পণ্য রপ্তানিতে এলসি জটিলতার থেকে বেরিয়ে কন্ট্রাক্টে আমদানির পক্ষে ব্যবসায়ীরা। এলসি তো সে অনেক মান্দাতা আমলের সিস্টেম, ওই সিস্টেম আর হবে না এখন আমাদের মডার্ন পদ্ধতি ইউজ করতে হবে, যেখানে আমাদের ঝামেলা কম, যেখানে সুবিধা আমরা পাবো সেদিকে আমরা যাব।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2025-এর অক্টোবর পর্যন্ত 10 মাসে এলসির মাধ্যমে 60 বিলিয়নের বিপরীতে মাত্র 7.64 বিলিয়ন মার্কিন ডলারের ভোগ্য, শিল্প, যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানি করা হয় কন্ট্রাক্টের মাধ্যমে, যা মাত্র 12.5%। এলসি খুলতে গেলে তখন বলে আপনি এই দেন, কোলাটারাল সিকিউরিটি দেন, যদি আপনি টাকা না দেন 9-6 করে আমাদেরকে ফিরিয়ে দেয়। এই নিয়মে যদি আমরা পণ্য আমদানি করতে পারি তাহলে বর্তমানে এই বাজার ব্যবস্থা থেকে অন্তত 10 থেকে 15% নিম্ন দরে ভোক্তার কাছে আমরা এই পণ্য পৌঁছাতে পারবো। শিল্প খাতে গতি আনতে ও ভোগ্যপণ্যের বাজারে নৈরাজ্য বন্ধে কন্ট্রাক্টের মাধ্যমে আমদানি রপ্তানির পক্ষে মন্ত্রণালয়ে নিজেদের মতামত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে বাণিজ্যের আড়ালে অর্থ পাচার রোধে জিরো টলারেন্স অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কন্ট্রাক্ট বেসড ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশনে বিশ্বাসী না, কথা বলবো না, কিন্তু আমরা যে কোনো ট্রানজেকশনের ক্ষেত্রে মানি লন্ডারিং বিষয়টা যাতে অ্যাড্রেসড হয় সেটার উপর জোর দিতে চাই। ব্যবসায়ীরা নিজেদের সুসম্পর্ক ও বিশ্বাসের ভিত্তিতে শর্ত শিথিল করে পণ্য ক্রয় বিক্রয় করতে পারেন কন্ট্রাক্টের মাধ্যমে। এতে পুরো অর্থ নগদায়ন করে আমদানির বাধ্যবাধকতা না থাকলেও গ্রহণযোগ্য সার্বজনীন আদর্শরূপ বজায় রাখতে হবে ব্যাংক ও ব্যবসায়ীদের, জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বন্দর বাণিজ্যের খবর। এক বছরে বেনাপোল দিয়ে ভারতের রফতানি কমে নেমেছে অর্ধেকে। 2024 সালে কেবল এই বন্দরটি দিয়ে 4,70,024 মেট্রিক টন পণ্য রফতানি হয়। 2025 সালে রপ্তানি কমে দাঁড়ায় 2,61,423 মেট্রিক টনে। বছর ব্যবধানে রফতানি কমেছে 2,08,600 মেট্রিক টন। সংকট উত্তরণে কার্যকর ব্যবস্থা না নেয় বাণিজ্য ঘাটতির কবলে পড়েছে বন্দরটি। এজন্য রাজনৈতিক টানাপোড়েনকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। বন্দর কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন পণ্য রফতানিতে আরোপ করা ভারতীয় নিষেধাজ্ঞা উঠে গেলে আবারও স্বাভাবিক হবে দ্বিপাক্ষিক বাণিজ্য। দেশে চাল, আলু, পেঁয়াজ, ব্রয়লার মুরগি ও ডিম নিত্য প্রয়োজনীয় এই 5 কৃষি পণ্যের দামে অস্বাভাবিক ওঠানামার পেছনে অন্যতম দাপট মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। পাশাপাশি পণ্য সংরক্ষণ ব্যবস্থার ঘাটতি এবং বাজার ব্যবস্থাপনার অদক্ষতাও দামের ঊর্ধ্বগতিতে বড় ভূমিকা রাখছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের ভ্যালু চেইন এফিসিয়েন্সি অফ এগ্রিকালচার প্রোডাক্টস ইন বাংলাদেশ শীর্ষক গবেষণার ফল প্রকাশে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক। চালের বাজার পুরোপুরি মিলার নির্ভর ছাড়াও সার ও সেচে খরচ বেড়ে যাওয়া, কোল্ড স্টোরেজের কারণে আলুর দাম বৃদ্ধি, পেঁয়াজের বাজারে সংরক্ষণ ঝুঁকি, ব্রয়লার মুরগি ও ডিমের বাজারে পোলট্রি ফিডের দাম বৃদ্ধি মুনাফা কমার কারণ হিসেবে চিহ্নিত করা হয়। সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের 2024-25 সাল মেয়াদি ও স্কিম ভিত্তিক আমানতে 4% মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের রেজুলেশন ডিপার্টমেন্টের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কোনো প্রতিষ্ঠান নয়, এই মুনাফা পাবে শুধু আমানতকারীরা। নির্দেশনা জানিয়েও 5 প্রশাসককেও চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চিঠিতে বলা হয়, 1 জানুয়ারি 2024 থেকে 28 ডিসেম্বর 2025 পর্যন্ত এই মুনাফা দেয়া হবে। আগামী 3 দিনের মধ্যে মুনাফা সংক্রান্ত সংশোধিত তথ্য বাংলাদেশ ব্যাংকের রেজুলেশন বিভাগে জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। সম্প্রতি 2024-25 সালে একীভূত হওয়া 5 ব্যাংক লোকসান করায় শরিয়া কাউন্সিলের মতামতে মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। ফেব্রুয়ারি দেশের ফুলের বাজারে সবচেয়ে বড় মৌসুম। বসন্ত উৎসব, ভালোবাসা দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পাশাপাশি এবার 12ই ফেব্রুয়ারি যোগ হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। এজন্য ব্যস্ত সময় পার করছেন যশোরের গদখালি ও ঝিনাইদহের চাষিরা। তবে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হলে বাজার নষ্টের শঙ্কা তাদের। বিস্তারিত রিপোর্টে। মাঠ জুড়ে নানা রঙের ফুল, চারদিকে গোলাপ, রজনীগন্ধা আর জারবেরার মোমোঘ্রাণ। তবে চাষিদের এবারের ব্যস্ততা অন্য যে কোনো বছরের চেয়ে ভিন্ন, কারণ ক্যালেন্ডারের পাতায় এবার শুধু বসন্ত উৎসব, ভালোবাসা দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নয়, তার সঙ্গে 12ই ফেব্রুয়ারিতে যোগ হয়েছে জাতীয় সংসদ নির্বাচন।
বছরের সবচেয়ে বড় বিপণন মৌসুম সামনে রেখে যশোরের গদখালি ও ঝিনাইদহের চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন ফুল চাষে। সবুজ পাতার ফাঁকে মাথা তুলে থাকা ফুলগুলো যেন সৌন্দর্যের প্রতিযোগিতায় মেতে উঠেছে। ফুল মাঠে আছে, যদি দাম হয় ফুলের তাহলে লাভবান হতে পারবা। একটু দাম বেড়েছে, সামনে যদি এরকম দাম থাকে তাহলে হয়তো চাষিটা কিছুটা বাঁচবে। সামনে দিবস আছে, এই দিবসে আমরা ফুলের দাম ভালো পেতে পারি আশা করছি। এদিকে ফুল চাষ ও সংরক্ষণে চাষিদের প্রযুক্তিগত নানা পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। আমরা ফুল চাষের বিষয়ে কৃষকদেরকে কারিগরি পরামর্শ প্রদান করছি। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে 641 হেক্টর ও ঝিনাইদহে 489 হেক্টর জমিতে আবাদ করা হয়েছে নানা জাতের ফুল। রিমু সিদ্দিক, সময় সংবাদ। সাতক্ষীরায় চলছে বোরো ধান রোপণ। মৌসুমের শুরুতেই জমি প্রস্তুত সহ আনুষঙ্গিক কাজে ব্যস্ত কৃষকেরা। এবারও মৎস্য ঘেরে বোরো চাষ হওয়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা স্থানীয় কৃষি বিভাগের। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য, সাগর হোসেনের তোলা ছবিতে রিপোর্ট। ট্রাক্টর দিয়ে জমি তৈরির পর রোপণ করা হয় ধানের চারা। শীত উপেক্ষা করে দিনভর মাঠে কাজ করছেন কৃষকরা। সাতক্ষীরার 7 উপজেলার প্রত্যন্ত এলাকার নিচু জমিতে ঘের দিয়ে মাছের চাষ করা হয়। নভেম্বর-ডিসেম্বরে ঘেরের মাছ উঠিয়ে সেখানে চলে বোরো ধানের চাষ। তবে শ্রমিকদের মজুরি ও সার বীজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে কৃষকরা। এর মধ্যে আবার শীতের কুয়াশা পড়ে ধানের চারার পাতা নষ্ট হয়ে যাচ্ছে। এতে ধানের ন্যায্য মূল্য পাওয়া এবং লোকসানের শঙ্কা করছেন কৃষকরা। সারটা যেমন ধরো কৃষকের সারের দাম তো এখন সব বেশি, সার তো একটু কম টাম যদি সরকার কিছু কমাইতো তার একটু কৃষক বেচতো। ঘের বাড়ি তো এমনি করবো না, আর মানে লস খেয়ে আমরা আর পারতেছি না। সরকার আমাদের ধান বা বীজ কীটনাশক দিয়ে দেখা যায় সহায়তা করতো, তাহলে চাষিরা লাভবান হতো। যদিও স্থানীয় কৃষি বিভাগ বলছে কুয়াশায় পাতার কোনো ক্ষতি হবে না। এবারও বোরো ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। প্রণোদনা দিয়েছি 5,200 জন কৃষককে উঠি এবং 6,000 কৃষককে হাইব্রিড বীজ। আশা করছি যে লক্ষ্যমাত্রার চাইতেও বেশি ধান এবার অর্জন হবে। জেলায় 80,800 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। 4 দিন বন্ধ থাকার পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটের উৎপাদন শুরু হয়েছে, তবে এখনও বন্ধ রয়েছে বাকি 2টি ইউনিট। সকালে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জানান, বুধবার রাতে 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। বর্তমানে 60 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে, তবে এখনও বন্ধ রয়েছে দ্বিতীয় ও তৃতীয় ইউনিট। রোববার সকালে প্রথম ইউনিটের বয়লারের টিউব ফেটে যায়, এতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির প্রত্যাহারের খবরে ঊর্ধ্বমুখী মার্কিন ডলারের মান, বিপরীতে নিম্নমুখী ইউরো, জাপানি ইয়েন ও ভারতীয় রুপি, স্থিতিশীল বাংলাদেশি মুদ্রা, টাকা। বেশ কয়েকটি দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের হুমকি প্রত্যাহার করেছেন। পাশাপাশি ন্যাটোর সঙ্গে গ্রিনল্যান্ডের ওপর ভবিষ্যৎ চুক্তির কাঠামোর বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন বলেও জানান তিনি। এতে ঊর্ধ্বমুখী মার্কিন ডলারের মান। বর্তমানে ডলার সূচক 98.78 অবস্থান করছে। ইউরোর মান 0.36% কমে $1.17 নেমেছে। আর নির্বাচনের ঘোষণার পর জাপানি ইয়েনের মান নিম্নমুখী, প্রতি ডলার সমান দাঁড়িয়েছে 159.43 ইয়েন। ধারাবাহিকভাবে কমছে ভারতীয় রুপি, 0.8% কমে প্রতি ডলার সমান দাঁড়িয়েছে 91.69 রুপি। এদিকে স্থিতিশীল অবস্থায় আছে বাংলাদেশি মুদ্রার মান। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে প্রতি ডলার সমান 122 টাকা 33 পয়সা। জানুর শীতল, সময় সংবাদ। 24 ঘন্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 8,339 টাকা বাড়িয়ে 22 ক্যারেটে 1 ভরি স্বর্ণের দাম 2,52,467 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি, যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম। বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে এ নতুন দাম। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় বাড়ানো হয়েছে দর। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি 2,40,978 টাকা, 18 ক্যারেটের ভরি প্রতি 2,06,500
69 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,69,653 টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্ক যুদ্ধের দামামা থামিয়ে হঠাৎই সমঝোতার পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো মহাসচিবের সাথে বৈঠকের পর দ্বীপটি নিয়ে ভবিষ্যৎ চুক্তির রূপরেখা তৈরির ঘোষণা দিয়েছেন তিনি। সেই সঙ্গে স্থগিত করেছেন ইউরোপের কয়েকটি দেশের ওপর 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া 10% শুল্ক। গ্রিনল্যান্ড নিয়ে গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে চলা শ্বাসরুদ্ধকর উত্তেজনা এবার নাটকীয় মোড় নিয়েছে। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে মার্কিন প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠকের পর ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে একটি ভবিষ্যৎ চুক্তির রূপরেখা বা ফ্রেমওয়ার্ক চূড়ান্ত হয়েছে। এই সমঝোতার ভিত্তিতে 1 ফেব্রুয়ারি থেকে ইউরোপের কয়েকটি দেশের ওপর নির্ধারিত শুল্ক স্থগিত করা হয়েছে বলে ঘোষণা দেন ট্রাম্প। তবে গ্রিনল্যান্ড নিয়ে ঘোষিত এই নতুন সমঝোতাকে কিছুটা জটিল বলে উল্লেখ করেছেন ট্রাম্প। সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই চুক্তির আওতায় গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেখানকার খনিজ সম্পদ আহরণে যুক্তরাষ্ট্র ও ইউরোপ যৌথভাবে কাজ করবে। এর আগে অর্থনৈতিক ফোরামে দেয়া ভাষণে ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে সুর কিছুটা নরম করে বলেন, দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে তিনি কোনো সামরিক শক্তি বা বল প্রয়োগ করবেন না। ট্রাম্পের এই সুর নরম করাকে ইতিবাচক হিসেবে দেখছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স রাসমুসেন। তিনি বলেন, শুল্ক আরোপ না করা এবং শক্তি প্রয়োগ থেকে সরে আসার ঘোষণা যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় গঠনমূলক কূটনৈতিক আলোচনার পথ প্রশস্ত করবে। তবে রাসমুসেন সতর্ক করে বলেন, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এমন কিছু পরিকল্পনা এখনও রয়েছে যা ডেনমার্ক সমর্থন করে না। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের দায়ে বাংলাদেশি সহ কয়েকটি দেশের 42 অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া এবং নথিপত্র যাচাই শেষে গত মঙ্গলবার থেকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এর মধ্যে তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে মালয়েশিয়া সরকার। এরই ধারাবাহিকতায় কেলান্তান ইমিগ্রেশন বিভাগ বাংলাদেশি সহ 42 বিদেশি নাগরিককে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। কেলান্তান ইমিগ্রেশন বিভাগের উপপরিচালক এক বিবৃতিতে জানান, মঙ্গলবার থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। ফেরত পাঠানোদের মধ্যে বাংলাদেশ ছাড়াও কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ভারত এবং পাকিস্তানের নাগরিক রয়েছেন। সংশ্লিষ্ট দূতাবাসগুলোর মাধ্যমে ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র নিশ্চিত করার পরেই তাদের বিমানে তুলে দেওয়া হয়। ইমিগ্রেশন বিভাগ আরও জানিয়েছে, অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে এসব ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ফলে ভবিষ্যতে তারা আর মালয়েশিয়ায় পুনরায় প্রবেশের সুযোগ পাবেন না। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে কেলান্তান ইমিগ্রেশন বিভাগ যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর, নিয়মতান্ত্রিক এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এসির বাইরে $764 কোটি ভোগ্যপণ্য ও যন্ত্রাংশ আমদানি। কন্ট্রাক্ট সেলে দর কমবে 15% বলছেন ব্যবসায়ীরা। অর্থ পাচার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের জিরো টলারেন্স। 1 বছরে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি নেমেছে অর্ধেকে। রাজনৈতিক টানাপড়েনি কারণ বলছেন ব্যবসায়ীরা। ভারতীয় নিষেধাজ্ঞা উঠে গেলে দ্বিপাক্ষিক বাণিজ্য স্বাভাবিকের আশা। এবং উৎসবমুখর ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ব্যস্ত যশোর, ঝিনাইদহের ফুল চাষিরা। নতুন চ্যালেঞ্জ নির্বাচন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হলে বাজার নষ্টের শঙ্কা। এই ছিল এই সময় বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন ইনার। ধন্যবাদ কাজল। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।